Hello, dear students. Our ultimate goal is to do well in the public exams. Every students want to do well in the exam. Guardians also expect in the same way. Institute, the institute also wants to see your good result in the public exams. So our ultimate goal is to do well in the public examinations. So we don't have alternative to solve board questions because these are good examples. There are many board questions at the end of your books, and solve these questions. Also solve other questions from your books. So if you solve at least 50 questions, I think you'll be able to get A plus in the public examination. If you especially learn the composition part well, then you can expect to get A plus easily. And to get A plus, your grammatical part should be 100% or 98% correct. Okay, so let's get started with today's topic. And today's topic is prepositions from Comilla Board 16. So you can see the questions. A good student is never indifferent to his studies. Here I have used to. Naturally it comes to because indifferent means উদাসীন. So উদাসীন কিসের প্রতি? তাহলে প্রতি ইংরেজি হলো to. So to studies. A good student is never indifferent. একজন ভালো ছাত্র কখনোই উদাসীন নয় to his studies, তার পড়ালেখার প্রতি. So the preposition here will be to. He always adheres. Adhere মানে লেগে থাকা. সে সবসময় লেগে থাকে. কিসের প্রতি লেগে থাকে? মানে পড়াশোনার প্রতি লেগে থাকো, কাজের প্রতি লেগে থাকো. So he always adheres. এখানে মূল জিনিসটা হলো এই যে adhere শব্দটির অর্থ জানা. তুমি যদি adhere অর্থ না জানো, তুমি কীভাবে এই আর্টিকেল বা এখানে প্রিপোজিশন বসাবে? ইটস নট পসিবল. এখন এই সেন্টেন্সটাই তো, এই প্যাসেজটাই আসতে পারে কী হিসাবে, যে এখানে তুমি বসাও, ভার্ব বসাও, তখন কিন্তু এই যে অ্যাডহিয়ার শব্দটি, অ্যাডহিয়ার মানে লেগে থাকে, এই যে অ্যাডহিয়ার শব্দটি তোমাকে এখানে বসাতে হবে. সো আসলে ভার্ব বললে যে বুঝে, যে সেন্টেন্স বুঝে, সে কিন্তু ওই ভার্ব বললেও সে পারবে. আচ্ছা, অ্যাডহিয়ার লেগে থাকা, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য অ্যাডহিয়ার্স, এখানে এজ যোগ হয়েছে, ADHER, অ্যাডহিয়ার লেগে থাকা. তাহলে হি অলওয়েজ অ্যাডহিয়ার্স, সে সবসময় লেগে থাকে কোথায়? টু হিজ স্টাডিজ, তার পড়ালেখার প্রতি. তো এখন এখানে যদি আবার বলতো যে মডিফায়ার বসাও, তখন কিন্তু ওই অলওয়েজ বসাতে হতো, যে প্রি মডিফায়ার বসাও, হ্যাঁ, টু ইউজ ওয়ার্ড টু প্রি মডিফাই অ্যাডহিয়ার অর প্রি মডিফাই দ্য ভার্ব. সো এখানে অলওয়েজ কথাটা বসাতে হতো. সো আমি বলতে চাচ্ছি যে এই যে ছোটো ছোটো সেন্টেন্সগুলো, ছোটো হোক আর বড় হোক, সেন্টেন্সগুলো অর্থ সহকারে যখন শিখবে তখন তুমি সবই পারবে. হি ইজ অলওয়েজ অ্যাডহিয়ার্স, সে সবসময় লেগে থাকে কিসের প্রতি? টু হিজ স্টাডিজ, তার পড়ালেখার প্রতি. হি ডাজ নট লার্ন থিংস, সে কী করে না? জিনিসগুলো শেখে না. কীভাবে শেখে না? এই যে কীভাবে শেখে না, শেখা, এখানে এই যে লার্ন শব্দটি দেখছো, সেটা একটা পোস্ট মডিফায়ার. এখানে একটা ফ্রেজ ইউজ হবে, আমরা জানি এটা মুখস্থ. রোট লার্নিং মানে না বুঝে পড়া. এই যে গতানুগতিক যে পড়ালেখা, না বুঝে যে পড়ালেখা,
সেটাকে বলে রোট লার্নিং। তাহলে রোট রোট মানে হলো না বুঝে পড়ন, অর রিপিটেশন অফ সামথিং, কোনো কিছু এই যে মুখস্থ করা, বা একটা মেশিন লার্নিং, মেশিনের মতো তুমি মুখস্থ করছো। যেমন আমাদের ছাত্ররা যেমন কোরআন মুখস্থ করে, হাফেজি করে, তারা তো অর্থ বোঝে না, শুধু মুখস্থ করে, না বুঝে মুখস্থ করা। তো এখন এখানে হি ডাজন্ট লার্ন থিংস, সে কী করে না, জিনিসগুলো শেখে না। জিনিস মানে কি, যে কোনো জিনিস আর কি। এখানে জিনিস বলতে থিংস বলতে বোঝাচ্ছে যে তোমার যতগুলো সাবজেক্ট আছে বা যে সমস্ত শেখার জিনিস আছে সেই জিনিসগুলো, সেটা শুধু ইংরেজি তা নয়, সে জিনিসগুলো শেখে না। কীভাবে শেখে না? বাই রোট। তাইলে এখানে এটা আমরা জানি মুখস্থ, যে বাই রোট মানে না বুঝে আর কি, বাই রোট না বুঝে, এটা একটা ফ্রেজ। সো এটা বুঝতে পেরেছ, হি ডাজ নট লার্ন থিংস বাই রোট, সে না বুঝে কোনো কিছু মুখস্থ করে না। হি ডাজন্ট হান্ট, হান্ট অর্থ হলো শিকার করা। তা আমরা জানি হান্ট হলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয়টাই আছে। তো এখানে যেহেতু প্রিপোজিশন চেয়েছে, সুতরাং আমরা জানি ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে। সো হান্ট ইজ এ ট্রানজিটিভ ইজ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব হিয়ার বিকজ a preposition is expected after hunt. হান্টের পরে যেহেতু একটা প্রিপোজিশন চাওয়া হয়েছে, সো হান্ট is an intransitive verb here, but we know hunt is used also as a transitive verb. যেমন the hunter hunted an animal, the hunter hunted an animal. হান্ট করেছিল, কি হান্ট করেছিল? শিকার করেছিল অ্যানিমাল। তাহলে হান্ট অর্থ শিকার করা, আবার হান্ট অর্থ খোঁজাও আছে, ঠিক আছে? তো এখানে সেই খোঁজা অর্থেই হবে। হি ডাজন্ট মানে সার্চ আর কি, সার্চ। হি ডাজন্ট হান্ট, সে খোঁজে না, হান্ট ফর ট্রেডিশনাল গাইড বুকস, সে কী করে না? ট্রেডিশনাল গাইড বই, এই যে গতানুগতিক ধারা, ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী, আবার গতানুগতিক যেটা চলে আসছে, কোনো পরিবর্তন নাই, গতানুগতিক। তাহলে কী বলা আছে যে হি ডাজন্ট হান্ট ফর ট্রেডিশনাল গাইড বুকস, সে কী করে না? হি ডাজন্ট লুক ফর ট্রেডিশনাল গাইড বুকস, লুক ফর মানে খোঁজা, ঠিক আছে? তো সে কী করে না? এই যে গতানুগতিক যে সমস্ত গাইড বই আছে সেগুলো খোঁজে না। অবশ্যই একটি ছাত্র গাইড মানে তো পথ প্রদর্শক, এটা শুধুমাত্র একটু গাইড, কিন্তু তোমাকে রিয়াল নলেজ এবং ভাস্ট নলেজ অর্জন করতে হলে তোমাকে বই পড়তে হবে। গ্রামার যে সমস্ত, যেগুলো লাইব্রেরিতে পাওয়া যায়, লাইব্রেরি মানে হলো পাবলিক লাইব্রেরি, ঠিক আছে? পাবলিক লাইব্রেরিতে যে সমস্ত বইগুলো আছে, যে সমস্ত রেফারেন্স বইগুলো আছে, সাধারণত আমরা যেটাকে দোকান মানে বাজারের দোকানকে লাইব্রেরি বলি, সেই লাইব্রেরিতে তো সেখানে পাবে হলো কমার্শিয়াল বুকস, গাইড বই। কিন্তু ভালো বই পড়তে হলে তোমাকে কী করতে হবে? নিউ মার্কেটে যেতে হবে। বাংলাদেশে নিউ মার্কেটে গেলে, সেখানে গিয়ে তুমি নিউ মার্কেট, নীলক্ষেত, সেখানে গেলে তোমার ইচ্ছা মতো তুমি অনেক ভালো ভালো দোকান আছে, সেখানে বিভিন্ন রকমের বই দেখতে পাবে, বিদেশি রাইটারের বই আছে। সো ওই সমস্ত বইয়ের কথা বলা হয়েছে যে হি ডাজন্ট হান্ট ফর ট্রেডিশনাল গাইড বুকস, সে কী করে না? ওই গতানুগতিক ধারার বইগুলো সে হান্ট করে না। তাহলে সে কোনগুলো হান্ট করে? ওই যেগুলোর কথা বললাম, নীলক্ষেত, তারপরে নিউ মার্কেট, এগুলোতে যে সমস্ত বিদেশি রাইটার বা ভালো ভালো রাইটারের যে সমস্ত টেক্সট বই যেগুলো পাওয়া যায়, সেগুলোই সে কী করে? হান্ট করে। দ্যাট ইজ হি হান্টস ফর books written by renowned scholars of home and abroad. দেশ বিদেশের বিখ্যাত স্কলারদের যে বই সে কী করে? হান্ট করে। সে যেহেতু গাইড বই হান্ট করে না, তাহলে কী হান্ট করে? হি হান্টস ফর the renowned books by scholars from home and abroad. Okay. Moreover, তাছাড়া দেখো, moreover is a connector. তোমার আরেক জায়গায় আছে কানেক্টর। সো এক জায়গায় ভালো করে পড়লে, moreover পরে একটু থামছে, সেই জন্য একটা প্রোনাউন্সিয়েশন ইউজ করেছে, কিন্তু এখানে থামার এমন কিছু নাই। moreover
আমরা কিন্তু তাড়াতাড়ি বলে যাই, মোরওভার বলে থামি না। তো সাধারণত এগুলো বাঙালি প্রোনাউন্সিয়েশন সিস্টেম। আসলে মোরওভার পরে আমরা থামি না, দ্যাট ইজ ইংলিশম্যানরা থামে না। সো এখানে আসলে পাংচুয়েশন ইউজ না করাই ভালো। যাই হোক, তা আমি এখানে বলেছি একটা ট্রানজিশনাল ওয়ার্ড ওর একটা কানেক্টরের কথা বলেছি, সেখানে মোরওভার দিয়ে অন্যদিকে নিয়ে গেছে। সো মোরওভার হি moreover he moreover he has great thirst, যেখানে moreover he has great thirst, তোমরা তোমাদের যে বই আছে বই ধরলে তোমরা সেখানে এই প্রশ্নটা বুঝতে পারবে। কুমিল্লা বোর্ড 16 কোয়েশ্চেন নাম্বার 2 প্রিপোজিশনস। সো এখানে আমার এই জায়গাতে যেহেতু আমি এখানে মাউস ব্যবহার করছি না, সো এই জন্য এখানে দেখতে হয়তো অসুবিধা হচ্ছে। ব্যাপারটা হলো আসলে রেকর্ডিংয়ের আবার একটা সমস্যা আছে। আমি যখন পিসিতে যখন করি, কম্পিউটারে করতে গেলে সেখানে আবার রেকর্ডিং করতে হয়, সেই রেকর্ডিংয়ের জন্য সফটওয়্যার ডিস্টারবেন্স করে, নানান ধরনের ঝামেলা আছে। সো আই এম ডুইং দিস ইন মাই স্মার্টফোন। তো স্মার্টফোনে করছি, সেজন্য দেখাতে সমস্যা হচ্ছে, মাউসের ব্যবহার করা যাচ্ছে না। তো যাই হোক, তোমরা দেখো যেটা বলা হয়েছে যে আমরা ওই সেন্টেন্সটা বলার পরে দ্বিতীয় সেন্টেন্সটা, এর পরের সেন্টেন্সটা ছিল ডি নাম্বারের পরে, মোরওভার হি হ্যাজ আ গ্রেট থার্স্ট, তার কি আছে, একটা বড় তৃষ্ণা আছে, থার্স্ট আছে। কিসের জন্য তৃষ্ণা? ফর নলেজ, জন্য। তাহলে এখানে জন্য হলে আমরা কি দেব? ওই যে ওখানে সি নাম্বারে ছিল বাই রোড, এটাই একটু অন্য টাইপের, যেমন অ্যাভয়েড বাই, মেনে চলা, এরকম আরও আছে না মুখস্থ যেগুলা, সেই মুখস্থগুলো বাদ দিলে আর বাকি অনেকগুলোই আছে। প্রিপোজিশনের অনেকগুলো প্রিপোজিশন আছে, এগুলোর অর্থকে ফলো করে, অনেকগুলো আছে অর্থকে ফলো করে না। সো এখানে অর্থ ফলো করছে, যেমন মোরওভার হি হ্যাজ গ্রেট থার্স্ট, তার বড় তৃষ্ণা আছে কিসের জন্য? ফর নলেজ, জ্ঞানের জন্য তার বড় তৃষ্ণা আছে। ফর দিস, এই জন্য। এই যে ফর দিস, এই জিনিসটার একটা কানেক্টর, ঠিক আছে? কারণ এই ফর দিস এই কথাটা দিয়া আগের কথাগুলোর সাথে একটা সংযোগ স্থাপন করেছে। সো দিস আর অলসো কানেক্টরস। আমি যখন পড়াই তখন কিন্তু এগুলো আসলে বলে যাই, কারণ এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু নয়, সেন্টেন্সগুলো বুঝবেন। ফর দিস হি ডাজন্ট কনফাইন, সেজন্য সে তাকে সীমাবদ্ধ রাখে না। কনফাইন হিমসেলফ, সেজন্য সে তার নিজেকে সীমাবদ্ধ রাখে না। সেই জন্য না, আমরা বলবো ফর দিস, এই জন্য। আর ফর দ্যাট, সেই জন্য। দিস ইজ ওয়াই, এই কারণে। দ্যাট ইজ ওয়াই, ওই কারণে। বা দিস ইজ ওয়াই, এই জন্য। দ্যাট ইজ ওয়াই, ওই জন্য। তাহলে এখানে ফর দ্যাট না, ফর দিস, এই জন্য। এই জন্য কোন জন্য? আগে যে কথাটা বলেছে সেটার জন্য। হি ডাজন্ট কনফাইন হিমসেলফ, সে তাকে আবদ্ধ রাখে না, সীমাবদ্ধ রাখে না। আমরা জানি কনফাইনের পরে টু বসে, কেন বসে? সে আবদ্ধ রাখে কিসের প্রতি? সে তাকে আবদ্ধ রাখে না ওইটার প্রতি, সেটার প্রতি। সো যেখানেই প্রতি, দেখো এখানে কয়েকটা জায়গায় টু বসেছে, কারণ টু অর্থ হলো প্রতি। আর ভার্বের পূর্বে বসলে সেখানে কিন্তু প্রতি নয়, সেখানে প্রিপোজিশন না। যখন ভার্বের পূর্বে বসবে তখন সেটা প্রিয়, যেমন টু গো, হি রিকোয়েস্টেড মি টু গো দেয়ার। তাহলে এই যে টু গো, টু ইজ নট আ প্রিপোজিশন হিয়ার, ওকে? টু যদি প্রিপোজিশন হতো তাহলে অবশ্যই তারপর নাউন হতো। আচ্ছা, তাহলে প্রিপোজিশন প্লাস নাউন, এই কথাটা মনে রাখো। তাহলে হি ডাজন্ট কনফাইন হিমসেলফ, সে তাকে কী করে না? কনফাইন রাখে না, আবদ্ধ রাখে না। 1 নম্বরে দেখো, আবদ্ধ রাখে না কিসের প্রতি? টু দ্য ট্রেডিশনাল স্টাডিজ, সে তাকে ওই যে ট্রেডিশনাল গতানুগতিক ধারার যে পড়ালেখা, আমরা এখানে ঐতিহ্যবাহী বলবো না, ট্রেডিশনাল ঐতিহ্যবাহী আছে, কিন্তু এখানে ঐতিহ্যবাহী নেওয়া হবে না, এখানে হবে গতানুগতিক। গতানুগতিক মানে কি? যেটার মধ্যে কোনো পরিবর্তন নাই, যেটার কোনো মডিফিকেশন নাই, যেটা কোনো রিফর্ম হয় না, রিফরমেশন হয় না, ঠিক আছে? ওগুলাই হলো ট্রেডিশনাল স্টাডিজ। শিক্ষার মধ্যে পরিবর্তন হতে হবে। যেমন এই যে আমরা এখানে ডিজিটাল ক্লাস নিচ্ছি, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ক্লাস নিচ্ছি, ডিজিটাল মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাচ্ছি, এটা কয়েক বছর আগেও এইভাবে ছিল না। সো পরিবর্তনশীল অবস্থার সাথে নিজেকে পরিবর্তন করে নিতে হবে। এবং আগে আমরা নেটিভ স্পিকারদের আমরা পেতাম না, আর এখন আমরা নেটিভ স্পিকারদেরকে পকেটে রাখি।
dozens of native speakers are kept in our pockets. If you have uh, if you have a smartphone, native speakers remain in your pocket. স্মার্টফোন যদি থাকে তাহলে নেটিভ স্পিকাররা তোমার পকেটে থাকে। সো আমরা অনলাইনে যে কোনো জায়গায় আমরা সার্চ দিলে আমরা নেটিভ স্পিকারদেরকে পাই। সো তাদের ইংলিশ তারা কীভাবে বলে সেটা আমরা সেখান থেকেও শিক্ষা গ্রহণ করতে পারি। সো আমাদের কী হতে হবে, এরকম নিজেদেরকে আধুনিকতার সাথে, আধুনিক ধ্যান ধারণার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে, আদারওয়াইজ আমাদেরকে হারিয়ে যেতে হবে। হি ইজ অলওয়েজ আমরা এখন কোথায়, তাহলে হি ইজ অলওয়েজ অ্যাওয়ার মানে হলো সতর্ক সচেতন। তোমাকে প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে এবং একইভাবে শব্দের অর্থ যখন তুমি শিখবে, পার্ট বাই পার্ট তুমি সেন্টেন্সের অর্থ শিখবে এবং পুরো অর্থ শিখবে। যখন সেন্টেন্সের অর্থ তুমি জানবে তখন তোমার ইংরেজি শিক্ষার কোর্স কমপ্লিট। আমি সবসময় বলি ইংলিশ লার্নিং ইজ নাথিং বাট লার্নিং সেন্টেন্সেস। সেন্টেন্স শেখার নামই হলো ইংরেজি শিক্ষা, বাক্য শেখা। তুমি একটি সম্পূর্ণ বাক্য শিখো, বাক্য অনেক রকমের আছে। যখন তুমি বাক্য শিখবে তখন তোমার ইংরেজি শেখা হয়ে যাবে। সো ইংরেজি শেখা আর কিছু না, একটা কম্পোজিশন, একটা প্যারাগ্রাফ, একটা রিপোর্ট, যা কিছু আছে সব কিছু হলো কম্বিনেশন অফ সাম সেন্টেন্সেস। ওকে, এটা হলো কিছু সেন্টেন্সের কম্বিনেশন বা একত্রিতকরণ। একত্রে কতগুলো সেন্টেন্স নিলেই আমরা সেটাকে কোনোটাকে কম্পোজিশন বলি, কোনোটাকে প্যারাগ্রাফ বলি, কোনোটাকে রিপোর্ট বলি, স্টোরি বলি। সো আসলে সেন্টেন্স লার্নিং ইজ দ্য মেইন থিং। হি ইজ অলওয়েজ অ্যাওয়ার, তিনি সব সময় সতর্ক। তাহলে অ্যাওয়ার অর্থ সতর্ক, সচেতন, অ্যাওয়ারনেস, সচেতনতা। তিনি সবসময় সচেতন, সে সবসময় সচেতন বা সে সবসময় সতর্ক। কি সম্পর্কে সতর্ক? তাহলে সম্পর্কে ইংরেজি দুইটা আছে আমি জানি, একটা হলো অ্যাবাউট আর একটা হলো অফ। কিন্তু এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছে না, তো অ্যাপ্রোপ্রিয়েট একটা ইউজ আছে, সেটা হলো অ্যাওয়ারের পরে আমরা সবসময় অ্যাবাউট অর্থেই আমরা অফ বসাই। তাহলে অ্যাওয়ার অফ দেব। আর এখন অবের অর্থ তো আছে, অব অর্থ এর আছে, আবার সম্পর্কে আছে, কিন্তু এখানে হলো সম্পর্কে, দ্যাট ইজ অ্যাবাউট অর্থে। হি ওয়াজ অ্যাওয়ার, সে সতর্ক, অ্যাবাউট দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো এখন অ্যাবাউট দেব না, কারণ অ্যাওয়ার পরে ওই অ্যাবাউট অর্থেই, সম্পর্কে। অ্যাবাউটের তো আবার অনেকগুলো অর্থ আছে, কিন্তু এখানে অ্যাবাউট অর্থ সম্পর্কে। তাহলে আমরা এখানে অ্যাওয়ার পরে আমরা অ্যাবাউট না দিয়ে ওই অর্থে আমরা অফ দেব। তাহলে হি ইজ অলওয়েজ অ্যাওয়ার, সে সবসময় সতর্ক বা সচেতন। কি সম্পর্কে? দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো তো প্রিপোজিশন পড়াতে গিয়ে তোমাদেরকে বলেছি দি নাউন অফ। তাহলে এখানে দেখো অ্যাফেয়ার্স, এটা হলো নাউন, এটার জন্য দি বসেছে। দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে অ্যাফেয়ারের আগে দি বসেছে, এই যে আর্টিকল। তো এখন তার আগে একটা মডিফায়ার আছে, কোনো সমস্যা নাই। আমি বলেছি দি নাউন অফ, দি নাউন অফ। তাহলে এখন দেখো এখানে অফ বসবে, এইচ নাম্বারে বসবে অফ। কেন? তাহলে হি ইজ অলওয়েজ অ্যাওয়ার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, সে সব সময় সতর্ক কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে। কোথাকার? অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে দি নাউন অফ, দেখেছ, দি নাউন অফ দি কারেন্ট অ্যাফেয়ার্স, দি কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। সে সব সময় সতর্ক বা সচেতন কি সম্পর্কে? কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে। দেখো এই যে আর্টিকুলার প্রিপোজিশনের 10টি নাম্বার, তোমার পাস করতে লাগে 33 নাম্বার। আর্টিকুলার প্রিপোজিশনস এই দুটাতেই 10টি নাম্বার, নাম্বারের ভ্যালু আছে। এগুলো তো কোনো কঠিন কিছু দেখছি না, কোথায় কোনো কঠিন কিছু নাই, শুধু ইংরেজির সেন্টেন্সগুলো বুঝতে হবে। আচ্ছা, তাহলে এখানে বুঝতে পেরেছি ওইটা, যে সে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে সে সবসময় সচেতন। তারপর দেখো এই যে অ্যাবাইড বাই, মেনে চলা। যেমন অ্যাবাইড অর্থ বাস করা আছে, যেমন সে ঢাকায় বাস করে, হি অ্যাবাইডস ইন ঢাকা। আর সে মেনে চলে, এটা মুখস্থ। বাই অর্থ আমরা জানি দ্বারা বা পাশে, হি ইজ ওয়াকিং বাই দ্য রিভার, সে নদীর পাশ দিয়ে হাঁটছে। তো বাই অর্থ দ্বারা আছে, দিস বুক ইজ রিটেন বাই অমুক, অমুকের দ্বারা এটা লেখা। তাহলে দেখো বাই অর্থ দ্বারা আছে, বাই অর্থ পাশে আছে, সিট বাই মি, আমার পাশে বসো। তাহলে এখন এখানে হি অ্যাবাইডস, আমরা জানি অ্যাবাইড অর্থ বাস করা আছে, যেমন হি অ্যাবাইডস ইন ঢাকা। এখানে কিন্তু আমাকে ইন ঢাকা বসাতে কোনো সমস্যা হয় না, কারণ হি অ্যাবাইডস, সে বাস করে কোথায়? ইন ঢাকা, ঢাকা। এখানে আমাকে মুখস্থ করতে হবে না অ্যাবাইডিং। আচ্ছা, তো কিন্তু এটা মুখস্থ করতে হবে অ্যাবাইড বাই,
এখন বাইয়ের যে অর্থ সেই অর্থের সাথে কিন্তু এটার কোনো মিলল না। সো এটাই মুখস্থ, এটাই তোমাকে মুখস্থ করতে হবে, না বুঝে মুখস্থ করতে হবে। এটাই রোট লার্নিং। এখানে এটা রোট লার্নিং করবে, এখানে বোঝার কিছু নেই। হি অ্যাবাইডস বাই হিজ টিচার্স অ্যাডভাইস। সে তার শিক্ষকদের অ্যাডভাইসগুলো মেনে চলে। দেখো শিক্ষক অনেকজন, এই জন্য অ্যাপোস্ট্রফিটা খেয়াল করো, যেখানে একটা পজিটিভ কেস হয়েছে, অ্যাপোস্ট্রফিটা কিন্তু এসের পরে গেছে। আর যদি একজন শিক্ষক হতো, তার প্রাইভেট টিউটর হতো, একজন প্রাইভেট টিউটর, তাহলে এই যে অ্যাপোস্ট্রফিটা এটা কিন্তু এসের আগে বসতো। টিচার্স কিন্তু অ্যাপোস্ট্রফিটা হতো এসের আগে। এখন এখানে তাহলে এখন দেখো সে সবসময় মেনে চলে হিজ টিচার্স অ্যাডভাইস, তার শিক্ষকদের উপদেশ মেনে চলে। অ্যান্ড জট ডাউন, জট মিন্স রাইট ভেরি কুইকলি। জট মানে খুব তাড়াতাড়ি লিখে ফেলা, তাড়াতাড়ি লিখে ফেলা, তাড়াতাড়ি নোট করে নেওয়া, সেটা হলো জট। তাহলে জট ইজ এ, জট দেখতে কিন্তু ছোটো দেখা যাচ্ছে, কিন্তু জট ইজ এ উইক ভার্ব। ওকে, সো যখন পাস্ট টেন্স করবে তখন JOTTED, আবার আইএনজি যোগ করতো TTING, জটিং। তাহলে JOT, জট। এই জট মানে হলো রাইট কুইকলি, খুব তাড়াতাড়ি লেখা, খুব শর্ট, মানে একটা নোট নেওয়া। মানে যেমন ধরো টিচার লেকচার দিচ্ছে, তুমি মেইন পয়েন্টগুলো জট করছো, ইউ আর জটিং দ্য মেইন পয়েন্টস অফ ইউর টিচার্স লেকচার। ওকে, সো সে কী করে শিক্ষকদের কথা শোনে অ্যান্ড জট ডাউন। এই যে জট ডাউনটাও মুখস্থ, কারণ আমরা জানি ডাউন মানে নিচে, কিন্তু এখানে কিন্তু মানলো না, ওই অ্যাবাইড বাইয়ের মতো। তাহলে এখানে নিচে টিচে কোনো কিছু নেই, সুতরাং এটাই মুখস্থ। তোমাকে জানতে হবে জট অর্থ লেখা, মানে রাইট ডাউন কুইকলি, খুব তাড়াতাড়ি লেখার নামই হলো জট। কিন্তু এখানে যে প্রিপোজিশনটা ডাউনটা, এখানে তো ডাউনটা না দিলেও পারত, কিন্তু এখন এটি হলো মুখস্থ। ভাষাও কিন্তু পরিবর্তনশীল, আজকে যে ভাষা যেভাবে আছে সেটা কিন্তু চেঞ্জ হয়, ডিকশনারি চেঞ্জ হয়, এই জন্য এডিশন আসে, বিভিন্ন এডিশন আসে, নতুন নতুন শব্দ যোগ হয়, যাকে বলে কয়েনিং। নতুন শব্দ যোগ করাকে কী বলে? কয়েনিং। আমরা জানি কয়েন মানে হলো মুদ্রা, কিন্তু কয়েনিং হলো আবার নতুন শব্দ অভিধানে অন্তর্ভুক্ত করার নাম হলো কয়েনিং, মানে কয়েন। তাহলে কয়েন ইজ এ ভার্ব দেয়ার। সো এখানে দেখো, তাহলে সে কী করে? জটস, ওই যে হিটা তো কমন, হি জটস ডাউন দেয়ার লেকচার্স। তিনি কী করেন? তাদের লেকচারগুলো খুব দ্রুত লিখে নেন, টুকে নেন। আমরা বলি কি টুকে নিয়েছি, হ্যাঁ, এটা টুকে নিয়েছি। সাংবাদিক কী করে? মেন পয়েন্টগুলো এখানে টুকে নেয়। তো যাই হোক, তাহলে তোমরা বুঝতে পেরেছো আমি এখানে একটা আলোচনা করেছি। তো প্রিপোজিশনের উপরে আমার মনে হয় অনেক ক্লাস হয়েছে, আর সম্ভবত 3 তারিখ পর্যন্ত যেহেতু প্রতিষ্ঠান বন্ধ, জানি না, বন্ধ যদি আর না পারে তাহলে তো খোলা, আর যদি খোলা না হয় তাহলে আরও বন্ধ চলতে থাকবে। সো আমরা সেই অনুযায়ী আমরা ক্লাস নেব। এখন আমার মনে হয় যেন কেন জানি 3 তারিখের পরে হয়তো আর বাড়বে না। তো যদি তা হয় তাহলে তো আর বেশি দূরে নাই আমাদের অনলাইন ক্লাস। তো সেজন্য আমি আবার চিন্তা করেছি যে আমি প্রত্যেকটা আইটেমের উপরে একটা করে ক্লাস নেব। সো আওয়ার নেক্সট আইটেম উইল বি কোয়েশ্চেন নাম্বার 3। আমরা 3 নম্বর কোয়েশ্চেনের উপর যাব। সো একটা করে কোয়েশ্চেন নেই, তাহলে যেহেতু সপ্তাহে 2টা ক্লাস, দেখি কটা ক্লাস হয়। সো আমরা একটা করে ক্লাস নেব। আর স্টুডেন্টদের কোনো সমস্যার কথা দেখি না যে এখানে সমস্যা আছে বা ওই আইটেমটা আলোচনা করা দরকার। সো আমি আমার মতো করে জাস্ট একটা আলোচনা করে যাচ্ছি। তাহলে our next class will be on question number 3, that is suitable phrases and words. So thanks for watching. Bye.